শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাটায় প্রায় ওই 11টার মতো বাজে, আর এখন আমরা একটু বাইরে বেরোবো। আসলে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর আর কি রিসেপশান আছে আজকে, তো যাবে, সেজন্য গিফট কিনতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে নিয়ে এগোই। আর ওই এই যে তোমাদের দাদাভাই ওখানে গাড়ি নিচ্ছে, আর এখন ঘড়ির কাটায় ওই 1:30টার মতো বাজে, আর রান্না বান্না প্রায় বসিয়ে দিয়েছি। সেই যে এখানে হচ্ছে বেগুন ভাজা, ডাল আর ভাত হয়েছে, তো এটাই এখন খাবো। তো ঠিক আছে, চলো রান্না বান্না করে নিই। কাচাকুচি আছে, সব কিছুতেই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে ওই যে রিসেপশানে যাওয়ার জন্য। তো আমি রান্না বান্না যেটা করেছি সেটা হচ্ছে ভাত, আর এখানে আছে শুশনি শাক ভাজা, ডাল আর বেগুন ভাজা, আর সঙ্গে করছি ডিম ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। খুব সিম্পল, খুব সাধারণ একটা জীবনের যে কখন কি মোড় আসে সেটা কিন্তু বোঝা বড় দায়। কারণ এই একটা মাস প্রায় হয়ে গেল তোমাদের দাদাভাই আর আমি কিন্তু দুজনে বেশ ভালোভাবে জীবন কাটালাম, কিন্তু এবার তো তার চলে যাওয়ার পালা এসে গেছে। শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়ির কাটায় প্রায় বাজে তোমার 12টা 14 মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে শুরু করার সময় পাইনি, কারণ এক জায়গায় বেরিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো এসে ঘুমিয়ে গেছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আর এই রোদের মধ্যে বাইরে বেরোলেই বাড়িতে এসে শুধু ঘুমই পায়, তো সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি যাব রান্না করতে। আজকে কিন্তু সিম্পল রান্না বান্না হবে, একটু বেগুন ভাজবো আর করব হচ্ছে ভাত আর আলু সিদ্ধ। ঘি আছে, ঘি দিয়ে খাওয়া হবে, কারণ বাইরে যাওয়ার ফলে আমাদের শরীর একদম ভালো নেই। তো সেই জন্য ভাবছি যে কয়েকদিন তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, বিয়ে বাড়ি এটা সেটা করে, তো সেই জন্য সিম্পল কিছু রান্না বান্না করবো আর সিম্পল খাওয়া দাওয়া করব। আর আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের যাওয়ার দিনও শুরু হয়ে আসছে, তো সেই জন্য মন মেজাজও আমাদের দুজনের অনেক পরিমাণ খারাপ। তো ঠিক আছে, চলো সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়ির কাটায় বাজে 1:30টার মতো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হেজো কুকারে করেছি ভাত আর আলু সিদ্ধ, এখানে করেছি বেগুন ভাজা, আর নিচে আছে দুধ, আর সঙ্গে করেছি পটল আলু ভাজা, ব্যাস। আর এই কেকটা এনেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, তো ওকে এখন একটু দেবো খেতে, যেহেতু ঘুমোচ্ছে। এখন ঘুম থেকে তুলে দেবো, দিয়ে কেকটা দেবো, আর 5-10 মিনিট পরে ভাত। বন্ধুরা, এখন প্রায় ঘড়ির কাটায় ওই বাজে তোমার 5:45টার মতো, আর এখন আমরা চা খাবো। আর এই যে তোমাদের দাদাভাই এখানে, তো চলো এখন চাটা খেয়ে নিই। আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, তোমাদের দাদাভাই এবার চলে যাবে। মাত্র আর ওই 3 থেকে 4 দিনের মতো বাকি, তাই তোমাদের দাদাভাইয়ের মনটা অনেকটা খারাপ। তার সঙ্গে কিন্তু আমারও মনটা অনেকটা খারাপ। একটু গিয়েছিলাম বাইরেতে ঘুরতে, তো আজকে যেহেতু ইন্ডিয়ার খেলা ছিল তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর এখন ঘড়ি কাটায় প্রায় 10:30টার মতো বাজে, আর ইন্ডিয়া জিতেছে বলে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বাজি পটাকা সমস্ত কিছু ফুটছিল। আর সত্যি কথা বলতে কি মনে ভীষণ আনন্দও আমাদের হচ্ছিল। আজ রান্না হচ্ছে আমাদের পটল আলুর তরকারি, আর রান্না করছে এই যে তোমাদের দাদাভাই। তার সঙ্গে সঙ্গে খুশির খবর হচ্ছে আমাদের ইন্ডিয়া জিতেছে। তো বাবু, তোর কেমন লাগছে বল? খুব ভালো, আমার দেশ জিতেছে। 4 বছর পর হয় চ্যাম্পিয়ন ট্রফি। ইন্ডিয়া জিতেছে, আগেও জিতেছিল পাকিস্তান, ইন্ডিয়া। ইন্ডিয়া জিতেছে, আমরা সবাই খুশি। আর তার থেকে সব থেকে খারাপ দুটো দেশ সব থেকে দুঃখী, এক ইন্ডিয়া, বাংলাদেশ, এক পাকিস্তান। ওরা কাঁদছে এখন, ঠিক আছে। আজ কিন্তু ইন্ডিয়া জিতছিল বলেই তোমাদের দাদাভাই পটল আলুর তরকারিটা করেছে, আর সঙ্গে ছিল সিমই আর ছিল ছানার পায়েস। এই হচ্ছে আমাদের রাতের আজকে ডিনার। খুব আনন্দ হচ্ছে, তার সঙ্গে বরের হাতের রান্না পুরো জমে ক্ষীর। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে একটু বাথরুমেতে, আর আমি বিছানা জাস্ট এইমাত্র সবে করলাম। তো ভাবলাম ভিডিওটা শেষ করি, ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আর আমার বাবার আজ যে মৃত্যুবার্ষিকী তা হচ্ছে 9 বছর হলো। তো সত্যি কথা বলতে কি, তিনি যে পৃথিবীতে নেই বা তিনি যে আমাদের মাঝে নেই, সেটা কিন্তু আমার কখনো একবারের জন্যও মনে হয় না। আমার মনে হয় আমার বাবা হয়তো কোথাও ঘুরতে গেছে, বেশ কয়েকদিনের মধ্যে আবার বাড়ি চলে আসবে। তো সেটাই সবসময় আমার মনের মধ্যে হতে থাকে। আর সত্যি কথা বলতে কি, বাবা ছাড়া
প্রত্যেকটা সংসারই কিন্তু অচল। বাবা যদি থাকে তাহলে খুব নিশ্চিন্তভাবে ঘুমানো যায় আর খুব নিশ্চিন্তভাবে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। আর আমার কাছে ছিল আমার বাবা সেই রকমই একজন মানুষ যে হচ্ছে আমার সমস্ত সমস্যার সমাধান। কারণ বাপি যখন ডিউটিতে থাকতো তখন কিন্তু বাপি আমাকে ফোন করতো এবং আমার যা যা সমস্যা হতো আমি কিন্তু সেগুলো বাপির সাথে শেয়ার করতাম। আর বাপিও এবং আমার সঙ্গে সমস্ত কথা শেয়ার করতো, তার মনের কষ্ট, মনের ব্যথা সব কিছুই শেয়ার করতো। যেহেতু আমার বাপি আর আমার স্বভাব অনেকটা একই রকম ছিল, আমরা দুজনেই হট করে রেগে যেতাম, আবার হট করেই আমরা কিন্তু সব কিছুটা স্বীকার করে নিতাম, আবার হট করেই সব কিছু আমরা ভুলে যেতাম। তো বাপির সঙ্গে আমার বন্ডিংটা অন্যরকম ছিল। যদিও প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবাই একজন আইডল হয় আর প্রত্যেকটা মায়ের কাছে তার ছেলে আইডল হয়। তো আমার ক্ষেত্রে আমি আর আমার বোন দুজনেই কিন্তু আমার বাবার কাছে অত্যন্ত প্রিয় একজন, মানে ওনার কাছে প্রিয় থেকেও আমাদের কাছে উনি সব থেকে বেশি প্রিয়। আর সত্যি কথা বলতে কি, আমার বাবা তো জব করতো, তো আমার বাবা কোনো সরকারি জব তো করতো না, করতো বেসরকারি জব। তো এই এত বড় সংসার চালানো, সব কিছু খরচ করা একটা ছেলের কাছে কতটা যে কষ্টদায়ক সেটা বুঝতেই পারছো। কারণ পিসিদের সমস্ত সব কিছু করা, তার সাথে আত্মীয় স্বজনদের সব কিছু করা, একটা সংসার চালানো। আমার ঠাকুমার তখন অনেক বয়স ছিল, তো ঠাকুমাকে দেখাশোনা করা, তার ওষুধপত্র থাকা, সব মিলিয়েই কিন্তু অনেক কষ্টেই সেই সব দিনগুলো গেছে। যদিও চাষবাস থাকার ফলে হয়তো ধান টান বা চাল টালগুলো সেরকমভাবে কিনতে হতো না, কিন্তু বাকি তো সব কিছুই কিনতে হতো। আর বাড়িতে 3টে ছেলে মেয়ে থাকা, একজন বয়স্ক মা থাকা, তার খরচ কিন্তু অন্যরকমই থাকে। তো যাই হোক, দিনকাল ভালোই চলছিল। তবে আমাদের যেটা বংশগত সমস্যা সেটা হচ্ছে হাই প্রেশারের সমস্যা। তো আমাদের বাড়িতে যতজন মানুষই মারা গেছে ততজনই কিন্তু হাই প্রেশারে আর কি ব্রেন স্ট্রোক হয়ে তারপর মারা গেছে। যেমন আমার দাদু, তিনিও ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছেন, আমার ঠাকুমাও ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে, আমার জেঠুও স্ট্রোকে মারা গেছে, আমার বাপিও কিন্তু ব্রেন স্ট্রোকেতেই মারা গেছে। এবার বাকি রইল এই জেনারেশনটা, জানি না আমাদের কি হবে। তবে আমাদের পরিবারের মধ্যে লো প্রেশার শুধুমাত্র আমার একার, বাকি সবার কিন্তু হাই প্রেশার। তো আমি একটু অন্যরকম হয়ে গেছি। তো বাপি যেদিনকে মারা যায় তার আগের দিন রাত্রিবেলায় কিন্তু বাপির সাথে আমার খুব ভালোভাবে কথা হয় এবং গল্প করি বেশ কয়েকক্ষণ ধরে। আর তার পরের দিনকেই বাপি যে মারা যাবে আমরা সত্যি বুঝতে পারিনি। আর বাপি মারা গিয়েছিল তখন দুপুর 1টা বাজে, ঠিক সেই সময়তেই উনি আমাদেরকে বিদায় দিয়ে চলে যায়। তো সত্যি কথা বলতে কি, সেই সময় আমরা প্রত্যেকেই অনেক ভেঙে পড়েছিলাম। মায়ের তখন বয়স ছিল অনেক অল্প, ভাই আমাদের অনেক ছোট ছিল, বোনও অনেক ছোট, আমি একমাত্র বড় মেয়ে বাড়ির। সব কিছু মিলেমিশে মাথায় একটা টেনশন ছিল। তার ওপর পেনশনের জন্য বারবার করে ছোটাছুটি করা, তার সঙ্গে সংসার কিভাবে চলবে, কারণ যতদিন না পেনশন বের হচ্ছিল ততদিন পর্যন্ত সংসার চালানোর তো একটা টাফ বিষয়। তো সেই সব মিলেমিশে কিন্তু অনেক কষ্টে সেই সময়টা গেছে। আর যতই টাকা পয়সা থাকুক না কেন, সব কিছু ফিক্সড করা ছিল বা সব টাকা পয়সা এদিক ওদিক করা ছিল, তো অর্ধেকের বেশি কিন্তু আমরা জানতাম না বাপি কোথায় কি রেখে গেছে। তো সেই সব খুঁজে বার করতেও একটা সময় লেগেছে। তো সেই সময়টা অনেকটা কষ্টের গেছে, তারপর সুখের হলেও কিন্তু সেই কষ্টের দিনগুলো ভোলবার না। সব থেকে বড় কষ্টের হচ্ছে বাবাকে হারানো। বাপি যদি আজ থাকতো জীবনটা আমাদের আরও অন্যরকম হতো, কিন্তু বাপি নেই, তারপরেও কিন্তু আমাদের জীবনটা একদম উল্টোপাল্টা হয়ে গিয়েছিল তারপর থেকে। তো এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে। আমি জানি সে যেখানেই থাকুক না কেন আমাদের সবসময় আশীর্বাদ করে এবং আমাদেরকে সবসময় আগলে রাখে। তো তোমরাও প্রার্থনা করো যেন আমার বাবা যেখানে আছে ভালো থাকে।